দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা আজকে ভিউজ অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি অনেকটা অপ্রত্যাশিত সত্য মানুষের জীবনে, অর্থাৎ ডিভোর্স। এটি হয়ে থাকে নানা পরিস্থিতি, নানা অবস্থার কারণে। অনেক স্বপ্ন নিয়ে শুরু করা দাম্পত্য জীবনে ডিভোর্সের পথে হাঁটতে হয়। অনেক সময় এই ডিভোর্স প্রক্রিয়া যখন শুরু হয় তখন প্রশ্ন আসে, আপনার সম্পত্তি, আপনার সন্তান, তাদের ভাগ্যে কি আছে? এটি জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আমরা প্রতি মঙ্গলবার গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অভিজ্ঞ একজন অ্যাটর্নিকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসি। আপনাদের বিষয়ভিত্তিক নানা প্রশ্নের তিনি উত্তর দিয়ে থাকেন। আজকেও তিনি যুক্ত হয়েছেন, অর্থাৎ গে অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রঞ্জা বোস আমাদের সাথে যুক্ত হয়েছেন। রঞ্জা বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা থ্যাংক ইউ স্যার, কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আমরা আপনার সাথে আলোচনা করব, দর্শকদের প্রশ্নের উত্তরগুলো নেব, এইসব বিষয় নিয়ে জানার চেষ্টা করব। এবং দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান, আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের অভিজ্ঞ অ্যাটর্নি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। অ্যাটর্নি রঞ্জা বোস, আপনার কাছে যেটি জানতে চাই, যখনই কোনো একটি ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়, এটি আমেরিকায় খুবই গুরুত্বপূর্ণ বলা হয় যে লিগালি আপনাকে ডিভোর্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কতটা লিগালি ইম্পর্ট্যান্ট ডিভোর্স প্রসেসটা, এটা একটু শুরুতে আপনার কাছে জানি। হ্যাঁ, তো ফার্স্টলি ডিভোর্স করার জন্য ভ্যালিড ম্যারেজ থাকতে হবে। আর ভ্যালিড ম্যারেজ মিনস আপনি একটা প্রপার ম্যাজিস্ট্রেট, প্রপার কোর্ট হাউস কোনো দেশেই, প্রপার একটা লিগ্যাল ম্যারেজ কোনো দেশেই করেছেন। তার মানে ধরো বাংলাদেশের কথায়, বাংলাদেশের মধ্যে যদি প্রাইভেট মানে রিলিজিয়াস ম্যারেজ মিনস রিয়েল ম্যারেজ হয়ে গেছে, দ্যাট মিনস ইট ইজ এ লিগ্যাল ম্যারেজ ইন বাংলাদেশ। ওরকম একটা ম্যারেজ হলে দ্যাট মিনস আপনি ইউএস বা নিউ ইয়র্ক স্টেট ওই ম্যারেজটাকে রেকগনাইজ করবে, আর দেন আপনি এখানে ডিভোর্স নিতে পারেন। যদি আপনার লিগ্যাল ম্যারেজ না হয় তাহলে আপনি কিন্তু দের ইজ নো বেসিস ফর ডিভোর্স। আমরা নিউ ইয়র্ক স্টেটে থাকি, তো আমাদের জন্য যারা নিউ ইয়র্কে থাকে তারা নিউ ইয়র্ক স্টেট ল ফলো করতে হবে when it comes to divorce. আর যদি ধরো একজন নিউ ইয়র্কে আছে আর একজন নিউ ইয়র্কে নেই, then you can file for divorce. One party has to be in New York. তো one or both. তো and they have to, ওদের দরকার নিউ ইয়র্ক at least 2 years residency. It's very important. আপনার যদি 2 বছরের রেসিডেন্সি না হয়, you cannot file. তো obviously exception থাকে always, but this is the basic রিকোয়ারমেন্ট কি আপনি কখন ফাইল করতে পারবেন। আর নিউ ইয়র্কের মধ্যে আগে অ্যাকচুয়ালি আপ টু ফিউ ইয়ার্স আগে আপনি কোনো কাউন্টিতে ফাইল করতে পারতেন আন্ডার 2025, কিন্তু ওটা এখন বন্ধ হয়ে গেছে। You have to file in the county either party lives in, আপনি বা আপনার যে লিগ্যাল স্পাউস। অর্থাৎ একটা বিষয় খুবই পরিষ্কার, আপনি বিয়েটা যেখানে করেন না কেন, ডিভোর্স প্রক্রিয়ায় যখন আপনি যাবেন, একটা ভ্যালিড বিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে লিগালি ডিভোর্সটা করতে হবে। প্রশ্নটা চলে আসে, আপনি সাপোজ আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশে বিয়ে করেছেন, অর্থাৎ আপনার ভ্যালিড কাগজপত্র সব বাংলাদেশে। আপনি যেহেতু আমেরিকা, নিউ ইয়র্ক, এখানকার কথা আমরা বলি না কেন, এটা বেশ ঘটছে, অর্থাৎ ডিভোর্স প্রক্রিয়া অনেক খরচ হয়। সেক্ষেত্রে যদি তিনি মনে করেন যে তিনি বাংলাদেশে এই ডিভোর্স প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, তাহলে কি হবে? সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ল এর উপর ডিপেন্ড করবে। ওরা ডেফিনেটলি করতে পারবে, বাট আমি অ্যাজিউম করব বাংলাদেশেরও নিজের কটা রেসিডেন্সি ল আছে কি অ্যাটলিস্ট একটা পার্টিকে বাংলাদেশে থাকতে হবে প্রবাবলি। তো ডেফিনেটলি ফরেন ম্যারেজ অ্যান্ড ফরেন ডিভোর্স ডিক্রি আর রেকগনাইজড ইন দ্য ইউএস, কিন্তু প্রপার একটা ডিভোর্স ডিক্রি থাকতে হবে লিগাল
কোর্ট হাউস থেকে একটা ডিভোর্স ডিগ্রি আনতে হবে, দেন অনলি উইল দে রেকগনাইজ দ্য ডিভোর্স। আমি সাজেস্ট করব অ্যাজ অফিসিয়াল ডিভোর্স ডিগ্রি বাইরে থেকে, মানে ফরেন বাংলাদেশ থেকে যদি করতেন, অ্যাজ অফিসিয়াল অ্যাজ লিগাল আনুন, কেননা ইউএসএ তে ডাবল ম্যারেজ ইলিগাল। হুম হুম তো যদি আপনি আবার বিয়ে করতে চান আর আপনার ডিভোর্স ডিগ্রির সাথে কোনো প্রবলেম থাকে, হুম হুম। then it can really cause problems for you. তখন তো ওই জন্য আমি রাইট। আমি বলবো কি, ফরেন ডিগ্রি হলে প্রপার একটা কোর্ট হাউস থেকে ডকুমেন্টেশন আনুন, ফরেন ডিভোর্স ডিগ্রি হলে। কারণ আমেরিকাতে আপনার আগের বিয়ের ইনফরমেশনগুলো তাদের কাছে আছে, আপনার যে ডিভোর্স হয়েছে সেই ইনফরমেশনগুলো তাদের কাছে নেই। সেই অবস্থায় আপনি আরেকটা বিয়ে করছেন, মানে পরে বিয়ে করছেন, তখন তাদের কাছে মনে হবে দুটো বিয়ের ইনফরমেশন তাদের কাছে আছে, যেটা ইলিগাল। অর্থাৎ আইনি একটা জটিলতা তৈরি হতে পারে। মানে এখানে আন্ডার দ্য লস অফ দ্য ইউএস ইউ ক্যান নট বি, আপনি দুটো ওয়াইফ জনকে এক রাখ। টাইমে বিয়ে থাকতে পারবেন না। হুম এখন ডিভোর্স বিয়ে বাংলাদেশ থেকে হোক এখান থেকে হোক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ওরা ধরো বিয়ে হয়েছে হুম আর আপনি এখানে বিয়ে ভাবে থেকেছেন, কিন্তু ডিভোর্স ডিগ্রিটা আপনি বাংলাদেশ থেকে এনেছেন বাট ইট ইজ নট প্রপার, দেন ওরা বলবে আপনার অ্যাকচুয়ালি ডিভোর্সটা হয়নি। দ্যাটস আমি বলছি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট প্রপার ডকুমেন্টেশন। বাংলাদেশ থেকে যদি আনছেন, প্রপার কোর্ট হাউস থেকে একটা প্রপার লিগাল ডিভোর্স ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট সো দ্যাট আপনি পরে যদি কখনো বিয়ে করতে চান হুম। তাহলে ওটা কোনো প্রবলেম হবে না আপনার। ওকে, একেবারে পরিষ্কার আমাদের কাছে পুরো বিষয়টা। একটু রাজা বসে আমরা পরের যে বিষয়টি জানতে চাই সেটি হলো, যখন বিয়েতে একটা সেপারেশন হয়ে যাচ্ছে, আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে, যাদের সন্তান আছে তাদের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তারা সন্তানের কাস্টডি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ দু ধরনের কাস্টডি, একটা জয়েন্ট কাস্টডি হতে পারে, একটা সিঙ্গেল কাস্টডি হতে পারে। এই কাস্টডিটা কিসের উপর বেস করে নির্ধারণ করবে? আদালত কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেবে কাস্টডিটা ঠিক করার সময়? হ্যাঁ, তো ফার্স্টলি আমি বলতে চাইবো কি, অ্যাকচুয়ালি কাস্টাডি পাওয়ার জন্য ডিভোর্সের দরকার নেই। আপনার যদি স্পাউসের সাথে সেপারেশন হয়ে গেছেন, আপনি কাস্টাডির জন্য ফ্যামিলি কোর্টে ফাইল করতে পারেন। সেকেন্ডলি, আপনি ঠিক বলছেন, ডিভোর্সে ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস ইজ বাচ্চার সাথে কি হবে। তো ফার্স্টলি বাচ্চার সাথে মোস্টলি তিনটে মেন ইস্যু হয়: কাস্টাডি, ভিজিটেশন আর চাইল্ড সাপোর্ট। আর আপনি যে বললেন কাস্টাডি আর ভিজিটেশনে কি কি কনসিডার হওয়া হয়, মেন ল হচ্ছে হোয়াট ইজ হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। বাচ্চার জন্য বেস্ট কি, আম, সেটা ওরা কনসিডার করবে। এখন অনেক ভাবে কি আমার কাছে টাকা নেই, কোর্ট আমায় বলবে কি আপনি বাচ্চার খেয়াল রাখতে পারেন না। এটা অ্যাকচুয়ালি নট ট্রু। কোর্ট জাস্ট বিকজ আপনার জব নেই এরকম না কি ওরা আপনার বাচ্চা আপনার থেকে কাস্টাডি আপনাকে দেবে না। আপনার বাচ্চার জন্য কি বেস্ট ওটা ওরা কনসিডার করবে। ইনফ্যাক্ট ছোট বাচ্চা হলে বা আহ, কোনো ইউজুয়াল ছোট বাচ্চা মানে মোস্টলি ফ্রম 5-6, যখন অবধি থেকে ওরা বাচ্চা মানে কথা বলতে পারে, তখন কখনো কখনো কোর্ট কিন্তু একটা লয়ার বাচ্চার জন্য অ্যাসাইন করে, আর সেই লয়ারটা উইল রেপ্রেজেন্ট দ্য চাইল্ড। মানে বাচ্চার সাথে কথা বলবে, বাচ্চাকে জিজ্ঞেস করবে কি কি ইস্যু হচ্ছে, আর সেই ফাইন্ডিং গুলো সে ইন্ডিপেন্ডেন্টলি কোর্টকে দেবে কি এটা আমার রিপোর্ট, আর কোর্ট সেটাও কিন্তু কনসিডার করে বাচ্চা কি বলেছে নিজের লয়ারকে। হুম হুম তো এই সব পুরো জিনিস, আর তারপর অবভিয়াসলি আমি বলছি ইনকাম ইজ নট কমপ্লিটলি রেলেভেন্ট। ওরা কনসিডার করবে কোন প্যারেন্টের বেটার স্পেস আছে বাড়িতে, কোন প্যারেন্ট ভালো করে বাচ্চাকে রাখতে পারবে, স্কুলে দিতে পারবে, কোন প্যারেন্ট বেশি রেসপন্সিবল। হুম এইগুলো জিনিস কোর্ট দেখবে। বাচ্চার যদি কোনো মেডিকেল ইস্যু থাকে, কোন প্যারেন্ট মোর মেডিকেল, বাচ্চার কোন ওষুধ জানে, কোন প্যারেন্ট বেশি ইনভলভ, এইগুলো সব দেখে ওরা অ্যাকচুয়ালি ডিসিশন দেয়। যদি ট্রায়ালে যায় হুম হুম ডিভোর্স, খুব কম ট্রায়ালে যায়, ট্রাই হয় মোস্টলি সেটেল হতে, বাট দিজ আর দ্য থিংস কনসিডার্ড বাচ্চার জন্য কি বেস্ট। এটা তো সিঙ্গেল কাস্টডির কথা বলছিলেন, যদি জয়েন্ট কাস্টডি দেওয়া হয়?
তো ইউজুয়ালি ইন প্র্যাকটিস কি হয়, জয়েন্ট কাস্টাডি দেওয়া হয়, জয়েন্ট ফিজিক্যাল কাস্টাডিও দেওয়া হয়। টু টাইপস অফ কাস্টাডি হয়, হুম, ফিজিক্যাল আর লিগ্যাল কাস্টাডি। ফিজিক্যাল মানে বাচ্চা কার কাছে থাকবে, আর লিগ্যাল কাস্টাডি মানে বিগ ডিসিশনস, কোন সাবজেক্ট বাচ্চা স্কুলে পড়বে, কোন কলেজে যাবে, এক্সেট্রা। তো ফিজিক্যাল কাস্টাডি জয়েন্ট হয়, বাট ইউজুয়ালি প্রাইমারি কেয়ারটেকার একটা প্যারেন্ট হয়, আচ্ছা। প্রাইমারি কাস্টোডিয়ান। হুম, ফর হোয়াট পারপাসেস? ধরো বাচ্চার কোনো একটা মেডিকেল এমার্জেন্সি হলো, হসপিটাল প্রাইমারি কাস্টোডিয়ানকে ফার্স্টে কল করবে। ওকে। তো যদি দুটো জয়েন্ট ফিজিক্যাল কাস্টাডি হয়, there is always one parent who is a primary custodian হুম, just for emergency purposes. ওকে। তার মানে লিগ্যাল কাস্টোডিয়ান যিনি, তিনি বাচ্চার সব সিদ্ধান্ত দিয়ে থাকবেন। বাচ্চা কোন স্কুলে পড়বে, কোন হাসপাতালে যাবে, আহ, কোথায় বেড়াতে যাবে, কোথায় ঘুরতে যাবে, সবকিছু তার সাথে সংশ্লিষ্ট, এই তো? হ্যাঁ, ইন প্র্যাকটিস লিগ্যাল কাস্টাডি ইউজুয়ালি জয়েন্ট হয়, কেননা ওকে। কোনো প্যারেন্টই নিজের পুরো রাইট, প্যারেন্টাল রাইট তো দিতে চাইবে না। ওকে। এক্সট্রিম কেসেসে অবভিয়াসলি সিঙ্গেল লিগ্যাল কাস্টাডি হয়। কেসেস অফ ডোমেস্টিক ভায়োলেন্স, এক্সট্রিম ড্রাগ ইউজ, এরকম সিচুয়েশন হলে লিগ্যাল কাস্টাডি একটা প্যারেন্টকে দেওয়া হয়। বাট ইউজুয়ালি নিউ ইয়র্ক স্টেটও they don't want to tear apart families, মানে একটা বাচ্চাকে দুটো প্যারেন্টের সাথে কানেকশন ওরা চায় হুম, হুম, ফস্টার করতে। হুম। ওকে। আমরা এরপর যদি ভরণ পোষণের বিষয়টাতে আসি, আমরা তো কাস্টডির বিষয়টা অনেকটা পরিষ্কার হলাম আপনার কাছে। ভরণ পোষণটা কিসের উপর নির্ভর করে ঠিক করা হয়, অর্থাৎ কিসের উপর ডিপেন্ড করে এটি ঠিক করা হয় যে কোন বাবা মায়ের মধ্যে বাবা কত পার্সেন্ট দেবেন, মা কত পার্সেন্ট দেবেন? যদি কোনো একজনের ইনকাম খুব হাই হয়, তাকেই কি সবকিছু দিতে হবে কিনা, এটা আসলে কিভাবে অঙ্কটা করা হয়? হ্যাঁ, তো আপনি চাইল্ড সাপোর্টের কথা বলছেন। তো রাইট। চাইল্ড সাপোর্ট কি এরকম ভাবে হয়, ডিপেন্ড করে কতগুলো বাচ্চা আছে আর দুটো প্যারেন্টের ইনকাম কত। তো অ্যাকচুয়াল টোটাল চাইল্ডের নিড, again this is required, কত চাইল্ডের নিড, চাইল্ডের নিড ডিপেন্ডস অন প্যারেন্টস ক্যাপাসিটি একসাথে। তো এটা কিরম ভাবে ক্যালকুলেট করা হয়, চাইল্ড সাপোর্ট রিগার্ডলেস, যার ইনকাম কম ইনকাম বেশি, যে কাস্টোডিয়াল প্যারেন্ট যার কাছে বাচ্চা মোস্ট অফ দ্য টাইম থাকে, সে চাইল্ড সাপোর্ট পাবে, হুম, ইনকাম কম হোক ইনকাম বেশি হোক। বাট চাইল্ড মানে টোটাল চাইল্ডস নিডস কিরম করে ক্যালকুলেট করা হয়, দুটো প্যারেন্টের ইনকাম নেওয়া হয়, আর ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ প্যারেন্টস একটা ফর্মুলা থাকে, 17%, 25%, তো এরকম একটা ফর্মুলা থাকে। ফর্মুলার মধ্যে ক্যালকুলেট করে পুরো একটা ফিগার আসে, হুম, হুম, a few $1,000 a year, for example. তারপর প্যারেন্টস এর ইনকাম দেখে ওদের প্রোরাটা শেয়ার ক্যালকুলেট করা হয়। আর তারপর যে কাস্টোডিয়াল প্যারেন্ট, তার তো অবভিয়াসলি সে নিজের প্রোরাটা শেয়ারটা দিয়ে দিচ্ছে, হুম। বাট যে নন কাস্টোডিয়াল প্যারেন্ট তার প্রোরাটা শেয়ারটা কাস্টোডিয়াল প্যারেন্টকে দিতে হবে। আচ্ছা। আর এটার আমি অলওয়েজ সাজেস্ট করি, রিগার্ডলেস অলওয়েজ আপনি একটা রেকর্ড রাখুন, আপনি যদি যা চাইল্ড সাপোর্ট দিচ্ছেন কখন, কেননা অনেক প্রবলেম হতে পারে হুম, ইন দ্য হুম, ফিউচার। হুম, তো একটা প্রভিশন থাকে, কোর্টের থ্রু দেওয়া যায় চাইল্ড সাপোর্ট, ওদের একটা চাইল্ড সাপোর্ট ইউনিট আছে। ওদের থ্রু যদি আপনি দেন, আর একটা ওদের একটা অফিসিয়াল রেকর্ড থাকে কি আম, এত এত চাইল্ড সাপোর্ট দেওয়া দেওয়া থাকে। তো অলওয়েজ একটা রেকর্ড রাখুন যার যে চাইল্ড সাপোর্ট দিচ্ছে। আমাদের একজন দর্শক, তিনি কমেন্টস করেছেন আমাদের সোশ্যাল মিডিয়ায়, বলছিলেন যে আমি ডিভোর্স নিয়েছি, এর আগে যখন অ্যাজালাম প্রক্রিয়ায় তার পার্টনারের সঙ্গে, তিনি বলছেন যে তার নামটা তার হাজবেন্ড চেঞ্জ করে দিয়েছিলেন ওই সময় যখন তিনি অ্যাজালাম ফাইল করেন। এখন তিনি তার আগের নামে ফেরত আসতে চান, যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে, আগের নামে ফেরত আসতে চান। সেটি কি পসিবল কিনা? তো ডিভোর্স হয়ে গেছে, তো আপনার ফার্স্টলি আপনার ডকুমেন্ট চেঞ্জ করতে হবে। হুম, ড্রাইভার্স লাইসেন্স, যদি পাসপোর্টে নাম চেঞ্জ ছিল ওইসব করতে হবে। ওইসব চেঞ্জ করার পরে আপনি তারপর
তারপর আপনি আপনার অ্যাসাইলাম কেসটা আপনাকে সিভিয়ার করতে হবে। হুম, হুম। সিভিয়ার আমি সাজেস্ট করব লয়ারের কাছে যান। ওটা আরেকটা হবে। তারপর আপনি অ্যাসাইলামের আপনার নামটা চেঞ্জ করতে পারেন। ওকে। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আগের ইস্যুতে যেতে চাই, চাইল্ড সাপোর্ট। কোন একজন পার্টনার যিনি কাস্টোডিয়ান নয়, আমরা ধরে নিলাম যে বাবা কাস্টোডিয়ান নয়, বাবার অনেক বেশি ইনকাম। এখন যদি চাইল্ড সাপোর্ট হিসেবে মা যেহেতু কাস্টোডিয়ান, তিনি অনেক বেশি ডিমান্ড করে থাকেন, সেটি কি আদালত এই বিষয়টিকে কিভাবে দেখে? হ্যাঁ, তো রিয়েলি ইট ডিপেন্ডস অন ইনকাম। তো ডিভোর্স প্রসেসে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসকভারি। ডিসকভারি মানে ইন এনি লিগাল কেস ডিসকভারি মানে দুটো সাইডই নিজের সব ডকুমেন্ট এক্সচেঞ্জ করবে। তো তারপর তো ওই জন্য আপনার ইনকাম সবকিছু রিভিল করতে হয়। একটা স্টেটমেন্ট অফ নেটওয়ার্থ বলে একটা ডকুমেন্ট আছে। এটা হচ্ছে একটা সোর্ন স্টেটমেন্ট, সোর্ন ডকুমেন্ট, যেটা আপনি বলছেন আপনার মান্থলি ইনকাম কত, মান্থলি এক্সপেন্সেস কত, আম, ও আর আপনার কি কি অ্যাসেট আছে, কি কি অ্যাসেট ডেট আছে, আপনার ক্রেডিট কার্ডের কত ডেট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এইগুলো সব আপনাকে ভরে একটা নোটারাইজ করতে হয়। আর এখানে একটা সোন ডেক্লারেশন আছে কি এটা সব এখানে ট্রুথ। তো ওই জন্য তারপর ওইটাকে দুটো সাইডই এক্সচেঞ্জ করে। তো বোথ সাইডস এর কিন্তু ক্লিয়ার একটা পিকচার থাকে ডিভোর্স কেসে কি 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 অ্যাসেট আছে, কি কি ইনকাম আছে। তো ওইটা ক্যালকুলেট করেই কিন্তু আদালত দেখবে যদি ওই পয়েন্টে আসে। হুম, হুম। কেননা লাইফ হ্যাপেন্স, কারো একটা মেডিকেল বিল অনেক, আহ, কেউ হয়তো জব করতে পারে না, তো এইসব দেখে ওরা একটা ডিসিশন দেবে। ওকে। আহ, এরপর যে বিষয়টিতে আমরা যেতে চাই, অর্থাৎ সম্পত্তি। যখন একটা সম্পদ, আপনার অ্যাসেট আছে, আপনার ম্যারিটাল প্রপার্টি আছে, এটি সেপারেট প্রপার্টি থাকতে পারে। এই বিষয়গুলো যখন আপনার ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন বাবা মা, অর্থাৎ সন্তানের বাবা মা কিংবা সিঙ্গেল তারা, তখন এটি কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় সম্পত্তিগুলো? হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ভেরি কন্টেনশিয়াস ব্যাপার। কেননা প্রপার্টি স্পেশালি নিউ ইয়র্কে অনেক ওয়ার্থ ওয়ার্থ হয়। স্পেশালি লম্বা ম্যারেজ হলে অনেক দিন আগে কিনেছে, কম টাকা দিয়ে কিনেছে, এখন ইট ইজ প্রবাবলি ওয়ার্থ মোর দেন মিলিয়ন। তো এটা অ্যাকচুয়ালি অনেক কন্টেনশিয়াস ব্যাপার হয়। বেসিক রুলটা হচ্ছে বিয়ের সময় যদি কিছু কেনা হয়, হুম, যাই অ্যাসেট হোক, হুম। বাড়ি হোক, ল্যান্ড হোক, গাড়ি হোক, আম, বিয়ের সময় যদি কিছু কেনা হয় আর আনটিল দ্য ডে অফ ফাইলিং দ্য ডিভোর্স, হুম। সেটা ইজ কনসিডার্ড পার্ট অফ ম্যারিটাল এস্টেট। ওকে। তো এখন বেসিক ল নিউ ইয়র্কে হচ্ছে কি ম্যারিটাল এস্টেট শুড বি ডিভাইডেড equally between two spouses. হুম, হুম। এখন নাও দিস ডাজন্ট নেসেসারিলি মিন কি সবকিছু সেল করে দুটো 50-50 করতে হবে। ইউজুয়ালি দ্যাট ইজ দ্য ওয়ে ইট গোস, কেননা ইট ইজ ক্লিন। কেননা বাট কিন্তু কিন্তু হতে পারে, ধরো একটা যে প্যারেন্ট, সে বলছেন আমি বাড়িটা নেব, আমি থাকবো। It is possible in that case adjustment to child support or spousal support মেইনটেনেন্স যেটাকে বলে, ওই কেসে ওরকম হয়। তো বেসিক্যালি ভ্যালিউ শুড বি ইকুয়ালি ডিভাইডেড ইন্টু বোথ। হাউ এভার ধরো কখনো কখনো কেস হয় কি বিয়ের আগে ল্যান্ড কিনেছে হুম, হুম। কিন্তু বিয়ের পরে বাড়িটা বনেছে, হুম, বা বাড়ি বনতে বনতে বিয়ে করেছে আর তারপর স্পাউস অনেক কাজ করেছে বাড়িটার উপর। এই কেসে কিন্তু ভেরি কন্টেনশিয়াস, লয়ার্সরা একটু ক্যালকুলেশন করে, নেগোসিয়েশন করে। দিজ আর দ্য কমপ্লেক্স ডিভোর্স কেসেস আর কি প্রপার্টি এর মধ্যে। ওকে। আমরা ভ্যালুয়েশনটা কিভাবে করা হয় অর্থাৎ অ্যাসেটের, সেটা আমরা আসবো। কেউ একজন হয়তো বিজনেস করছেন, তার ভ্যালুয়েশনটা কিভাবে করবে। কেউ একজন একটা বাড়ি আছে, আপনি বলছিলেন যে সেটা তো ভাগাভাগি করা হয়। একটা ছোট্ট বিরতি নিই, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হেসাঞ্চল এবং আমাদের সাথে
বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অভিজ্ঞ অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা বোস, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম সম্পদ কিভাবে বিয়ের পর ডিভোর্স হলে ভাগাভাগি করা হয়। আপনি বলছিলেন যে কিছু কিছু জায়গায় ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়, যে ল্যান্ডটা কিনেছে বিয়ের আগে, বাড়িটা করেছে বিয়ের পরে, তখন কিভাবে ডিস্ট্রিবিউট হবে। এই সম্পদগুলোর মধ্যে কোন কোন সম্পদগুলোকে আসলে দেখা হয়? কেউ একজন হয়তো গহনা কিনলেন, অনেক টাকার তিনি গহনা কিনে রেখেছেন, এটি কি সম্পদ হিসেবে দেখা হবে? কেউ একজন হয়তো তার অন্য কোথাও একটা ইনভেস্টমেন্ট, তিনি ব্যবসাতে কোনো একটা ইনভেস্ট করেছেন, শেয়ারে করেছেন, এখনো সেখানে কোনো লাভ আসেনি, সেটা কিভাবে ক্যালকুলেট করা হবে? এই হিসেবগুলো কিভাবে করা হয়? হ্যাঁ, তো আম মানে এভরি ইস্যু ইজ ডিফারেন্ট, মানে হুম, বাড়ির অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু হয়, বাট ইনভেস্টমেন্ট আর বিজনেস, ইনভেস্টমেন্ট যদি বিয়ের পরে করেছেন তো দ্যাট ইজ ডেফিনেটলি, আর সেটার যদি লাভ হয়েছে লস হয়েছে, বোথ কিন্তু বের করতে হবে দুজনকেই। দ্যাট ইজ দ্য ল, বোথ প্রফিট অ্যান্ড লস, মানে হুম। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি বলে, both are marital assets and marital liability, মানে দুটো স্পাউসই কিন্তু বের করে। তো ইনভেস্টমেন্ট যদি বিয়ের পরে করেছে, সেটাও ইজ কনসিডার্ড পার্ট অফ ম্যারিটাল অ্যাসেট। তো ধরো যা ব্যালেন্স ছিল অন দ্য ডে অফ ফাইলিং দ্য ডিভোর্স, সেটা is considered a part of marital asset. After divorce file করার পরে যা হয়েছে, it is not considered part of marital asset. কিন্তু একটা ভীষণ আমি মেনশন করতে চাইবো, কখনো কখনো ডিভোর্স ফাইল করার আগেই বিয়ের মধ্যে অনেক প্রবলেম, আর একজন আর একজন থেকে অ্যাসেট লুকিয়ে সেল করে দিল। আম ওই কেসেও কিন্তু একটা আর্গুমেন্ট বানানো যায় কি ও সেল করেছে ইন অ্যান্টিসিপেশন অফ ডিভোর্স। এটা মানে বলা হয় উইলফুল ডিসিপেশন, হুম। বিকজ কেন ইট ইজ, আমি বলছি বিকজ আপনি যেই ডিভোর্স ফাইল করবেন, আফটার দ্যাট আপনি কিন্তু কোনো অ্যাসেট সেল করতে পারেন না আনটিল দ্য ডিভোর্স ইজ ওকে, সর্টেড আউট। ওকে, কিন্তু উনি যদি 1 মাস আগে 2 মাস আগে, ডিভোর্সটা তার হঠাৎ করে হয় না, তিনি বুঝতে পারছেন যে সামনে উই আর গোয়িং ফর ডিভোর্স, দেন উনি কিছু সেল করে দিলেন ওনার সম্পদ, কিংবা ওনার কাছে ক্যাশ যে টাকাগুলো আছে সেগুলো অন্য কাউকে গিফট করে দিলেন, সরিয়ে ফেললেন, তখন কি হবে? ভেরি কমন, ভেরি কমন। আর এটা বলা হয় willful dissipation of marital assets in anticipation of divorce. তো একটা পার্টি যদি অ্যাকিউজ করছে কি অন্য পার্টি এটা করেছে, দেন তারপর দ্যাট ইজ, কোর্ট বলবে কি না, যা আপনি সেল করেছেন that is also considered part of marital asset, আর ওটা obviously loss, যে সেল করেছে তার পার্ট থেকেই যাবে, তারই বড় লস হবে। মানে আমি দিয়ে দিলাম, আমার কোনো একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, সে হয়তো পায়, কিংবা আমার বাবা মাকে দিয়ে দিয়েছি, আমি এখন সেটা কেন বিয়ার করব, মানে আমার কেন লস হবে সাপোজ? তাহলে যিনি দিয়ে দিচ্ছেন তিনি তো তার বাবা, বলতে পারেন যে আমার কাছে এই টাকাটা পেতো, আমি সেই কারণে দিয়ে দিয়েছি। না, so that is what where lawyers come in, right? হুম। কি প্রুফ আছে কি ওনার পাওনা ছিল? ওকে। আমাদের কাছে প্রুফ আছে কি আপনাদের রিলেশনশিপ অলরেডি খারাপ হয়ে গেছিল আর আপনি বলেননি কেন? হুম। উইদাউট কনসেন্ট আপনি করেছেন অন্য পার্টির। ওকে। তো এটা একটা কোয়েশ্চেন হতে পারে অন্য হুম। সাইডের থেকে। সো হুম। দিস হুম। ইজ, আমরা লয়ার, অ্যাজ লয়ার্স এটা আমাদের কাজ, প্রুফ চাওয়া, ইনভেস্টিগেট করা। ওকে। অ্যাসেটের তো নানা ধরনের, আমরা যেটি বলছিলাম যে আপনার কাছে গহনা আছে, অর্থাৎ আপনার কাছে অনেক টাকার গহনা আছে, কিংবা আপনার বাসায় খুব ভালো ফার্নিচার আছে, যেগুলো ভাগাভাগি করার সময় কিনেছে হয়তো একজনই, ভাগাভাগি করার সময় এগুলোর ভ্যালুটা ইভ্যালুয়েশন কিভাবে করবেন? তো টেকনিক্যালি ইয়েস, আপনি ফার্নিচার ভ্যালিউ করতে পারেন একটা ভ্যালুয়ারকে নিয়ে, বাট হুম। ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? ফার্নিচারের ওপর আমি মানে জাস্ট অ্যাজ আ পার্সন বলছি কি, আমি হুম। ক্লায়েন্টদের ট্রাই করি কি there are some things আপনি এক্সচেঞ্জ করতে পারেন, যদি ফার্নিচার সেল করা, স্প্লিট করা করুন, বাট ইট রিকোয়ার্স আ লট অফ কোঅর্ডিনেশন। মানে দুটো মানুষ যখন একটা পয়েন্টে চলে এসছে কি ওরা একে
মানে মুখ দেখতে পারছে না একে অপরকে, তো ওরা অ্যাকচুয়ালি রিয়েলি একসাথে ফার্নিচার সেল করতে পারবে নাকি না। তো এইসব কেসে আমরা কনভিন্স করি কি মেবি টিভি একজন রাখতে পারে, কাউচ সেট একজন রাখতে পারে। ভ্যালু তো ইউনো ইন্টারনেটে দেখা যায়। হুম হুম। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড অন আ ভ্যালুয়েশন, বাড়ির জন্য অ্যাপ্রেজাল আর ভ্যালুয়েশন করা হয়, আর গাড়ির জন্য করা হয়। ওকে, গহনার জন্য মানে হ্যাঁ, আর বাট গহনা ইজ আ রিয়েল অ্যাসেট। ওকে, তো বাট গহনার ইউ ক্যান হাইড দিস, valuation- মানে এটা তো কোনো আহ, আপনি এটা লুকাতে পারেন চাইলে গহনা, তখন কি করবেন? হ্যাঁ, তো अगेन গহনা একটা আর্গুমেন্ট বানানো যায় কি গিফট দেওয়া হয়েছে, গিফট ইজ নট আ পার্ট অফ, যদি এক স্পাউস আর এক স্পাউসকে গিফট দিয়েছে দ্যাট ওটা অন্য ওর স্পাউসের কাছে বিলং করে, হুম ইট হুম ইজ নট পার্ট অফ ম্যারিটাল অ্যাসেট। তো একটা আর্গুমেন্ট বানানো যায় না, এটা তো আমার গয়না ওয়েডিং গিফট আমার ছিল, হুম। তো ইট ইজ নট, এটা আমারই হবে। গিফট যার কাছে গিফট, যে গিফট পেয়েছে সে রাখে। ওকে, হয়তো তারা গিফট নয়, দুজনে মিলে কিনেছে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কিনেছে, হিউজ পরিমাণ গহনা কিনে রেখেছে, কিন্তু এখন যখন সম্পদের হিসেবটা দেয়া হচ্ছে তখন স্ত্রী হয়তো বলছেন যে না আমার কাছে এই পরিমাণ নেই, মানে তখন এটা হিউজ অ্যামাউন্ট, তিনি অ্যাসেটটা লুকিয়ে ফেললেন। সেখানে তো ওই অপশনটা আছে, কোনোভাবে কি আইনিভাবে এটি বুঝার উপায় আছে যে না আসলে এই পরিমাণ অ্যাসেট ওয়াইফের কাছে আছে? হ্যাঁ, তো দিস ইজ সামথিং দ্যাট ইজ টু বি সলভড ইন ট্রায়াল। জাজ দেখবে স্ট্যান্ডে কি কোন পার্টি মিথ্যে কথা বলছে, কোন পার্টি ঠিক কথা বলছে। দেখবে তুমি কোথায় ছিল গোলটা এখানে রেখেছেন নাকি না, যার কাছে কোনো পার্টির কাছে প্রুফ থাকলে সে হুম। সাবমিট করে ট্রায়ালের আগে। আর ট্রায়াল ইজ বেসিক্যালি অনলি আ নেসেসিটি, নেসেসারি হয়ে যায় যখন একটা পার্টি একটা ফ্যাক্টস বলছে আর একটা পার্টি আর একটা ফ্যাক্টস বলছে। লিগাল ডিসএগ্রিমেন্ট হলে কিন্তু ট্রায়াল ইজ নট আ থিং, কিন্তু এই সিচুয়েশনেই কিন্তু ট্রায়াল হয়, কি ওকে, জাজকে ডিটারমাইন করতে হবে কে মিথ্যে কথা বলছে, কে মিথ্যে কথা বলছে না। এবং যদি আপনি ব্যাংকের কোন একটা অ্যাসেট, ব্যাংকের কোন একটা আহ, নগদ ক্যাশ আপনি লুকিয়ে ফেললেন, আপনি সেটি স্টেটমেন্টে দিলেন না, তখন কি লয়াররা সেটি বের করতে পারেন? হ্যাঁ, ডেফিনেটলি সাপিনা করা যায়। হুম। সাপিনা ইজ আপনি একটা ইনস্টিটিউশন বা ব্যাংক বা কোনো কোনো ইনস্টিটিউশনকেই আপনি ওদের কম্পেল করতে পারেন কি আপনি এই রেকর্ডস গুলো রিলিজ করুন ওকে। আমাদের কাছে, এই নাম্বার পার্সন, এই ডেট অফ বার্থ, এই এদের রেকর্ডস প্লিজ আপনি আমাদের কাছে রিলিজ করুন, কেননা ইট ইজ টু ডু উইথ লিগাল লিগাল লসুট বা হোয়াট এভার। তো সাপিনা করে আমরা ওদের রেকর্ডস পেতে পারি। ওকে, দেন যেটি হলো আমরা কথা বলছিলাম সম্পদ, আপনার কাছে সম্পদ আছে, এটি ভাগাভাগি হবে, কিন্তু আপনার কাছে লোন আছে, মানে আপনার হয়তো কার লোন আছে, হোম লোন আছে, ক্রেডিট কার্ড ডেট আছে, এবং এটি হিসেব করা শেষে দেখা গেল স্পাউসদের একজন তিনি মাইনাসে আছেন, তখন কি যিনি প্লাসে আছেন তিনি তারটা বিয়ার করেন? তো अगेन ডিপেন্ড করছে কবে ডেটটা ইনকার্ড হয়েছে, আর বলা হয়েছে নাকি না, কিরকম ডিসকাশন হয়েছে। স্পাউস, দুটো স্পাউস, দুজন স্পাউসই যদি অনেক ক্রেডিট কার্ড অনেক খরচা করে বেরিয়েছিল, তারপর ডিভোর্স হয়ে গেছে, তারপর একজন বলতে পারে নাকি আম, শুধু ও খরচা করেছে। হুম সো ম্যারিটাল অ্যাসেটস অ্যান্ড ম্যারিটাল লায়াবিলিটিস বোথ দুজনকেই বের করতে হবে। হুম হুম। ওকে, এরপর যে কোশ্চেনটা আমরা করতে চাই, বেশ কিছু প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়া চলে এসেছে। একজন প্রশ্ন করেছেন যে অ্যাকাউন্টটা, প্রোফাইল অ্যাকাউন্টটা কখন খুলতে হয়, ইন্টারভিউ দিয়ে আসার পরে নাকি ইন্টারভিউতে যাওয়ার আগে? স্যার আমি বুঝলাম না। আচ্ছা, ঢাকা এমবেসিতে, ঢাকা এমবেসিতে ইন্টারভিউ ডেট পাওয়ার পর, ইন্টারভিউ ডেট তিনি পেয়েছেন, এখন কি তিনি প্রোফাইল অ্যাকাউন্টটা খুলবেন নাকি ইন্টারভিউ দিয়ে এসে তারপর প্রোফাইল অ্যাকাউন্ট খুলবেন? ইউএসসিআইএস প্রোফাইল অ্যাকাউন্ট এখন ওরা খুলতে পারে। খুলতে পারেন। ওকে, হ্যাঁ। ঠিক আছে। আশা করি আপনার প্রশ্ন উত্তরটা আপনি পেয়েছেন। আমরা আমার হাজব্যান্ডের ডিকিউ 11/10/2022, মানে 2022-এর অক্টোবর মাসে তার হাজব্যান্ডের ডিকিউ হয়েছে,
এখন ইন্টারভিউ ডেট দেয়নি, কবে নাগাদ ইন্টারভিউ ডেট পেতে পারি যদি একটু বলতেন? 2022 22 অক্টোবর। 2022। হ্যাঁ। হ্যাঁ, এখনো ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে, এখন আশা উচিত ডিপেন্ড করছে আহ, কোন এমবাসিতে আছে। 4 বছর ইজ কোয়াইট লং টাইম। ওকে। আমি সাজেস্ট করব একবার ইউএসসিআইএস বা এনভিসি তে আপনি একবার ইমেল করুন বা কল করুন। জি, এবং এই জন্য প্রয়োজনে আপনি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাটর্নিরও সহযোগিতা নিতে পারেন। আমরা আপনার কাছে ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন অর্থাৎ ডিভোর্সের সাথে সংযুক্ত, সেটা হলো যে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে হয়তো তারা অ্যাজাইলাম ফাইল করেছে, এখন এটি কমপ্লিট হয়নি, তার মধ্যেই ডিভোর্সটা হয়ে গেল, সেক্ষেত্রে তারা কি ধরনের লিগ্যাল প্রবলেম ফেস করতে পারেন? হ্যাঁ, তো এই কেসে প্রবলেম হবে কি, অবভিয়াসলি দুজনে একসাথে হয়তো আর্গিউ করতে পারবেন না কেসটা। তো প্রবলেম হবে না, লাইফ হ্যাপেন্স, ইমিগ্রেশন কোর্টও ওটা বোঝে কি লাইফ হ্যাপেন্স। হুম হুম তো ওই কেসে লয়ারের কাছে আমি বলবো প্লিজ যান, লয়ার একটা মোশন টু সিভিয়ার ফাইল করবে হুম। আর আপনার ডিভোর্স সার্টিফিকেটটা অ্যাটাচ করবে, আর ওখানে আহ, ওরা তারপর সেপারেট হয়ে যাবে। ইন দ্যাট কেস আপনাকে একটা যে মানে অবভিয়াসলি যে অ্যাসাইলাম কেসটা একটা লিড অ্যাসাইলামের থাকে, তার তার কাছে একটা রাইডার থাকে, তো সেই কেসে রাইডারকে কিন্তু একটা নিজের অ্যাসাইলাম ফাইল করতে হবে। ওকে, মানে একজন তো ডিপেন্ডেন্ট, তিনি তো অ্যাজাইলাম ফাইল করেননি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন হলো ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, তো তখন তার তো 1 বছর হয়তো পার হয়ে গেছে ফাইল করার জন্য, 3 বছর পর ডিভোর্স হলো, 5 বছর পর ডিভোর্স হলো, তখন কি ওই হাজবেন্ড কিংবা স্ত্রী যিনি ডিপেন্ডেন্ট তিনি গিয়ে সেপারেটলি অ্যাজাইলাম ফাইল করতে পারবেন? অ্যালাউ? হ্যাঁ, হ্যাঁ, allowed. আর in fact it is one of the cases where the 1 year filing exception হয়। হুম হুম ওটা কনসিডার্ডই না কি 1 year ফাইলিং, অ্যাজ লং অ্যাজ ফার্স্ট অ্যাসাইলাম মেইন অ্যাসাইলামটা 1 year-এর মধ্যে হয়েছিল, কোনো প্রবলেম হওয়া উচিত না। হুম হুম ওকে, মানে যে কোনো সময় তিনি 5 বছর 6 বছর পরে গিয়েও আলাদা সেপারেট ফাইল করতে পারবেন এবং কজ হিসেবে তিনি বলবেন যে আমি ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু এখন আমার ডিভোর্স হয়েছে, সো আমি হ্যাঁ, আলাদাভাবে এটি ওটা ফাইল কনসিডার করছি। ফার্স্ট অ্যাসাইলামের ফাইলের ডেটটাই কনসিডার করা হয়। ইভেন এটি যদি আরেকটু দেরি করে আমরা বলি, গ্রিন কার্ড পাওয়ার পরে ডিভোর্স হয়ে গিয়েছে, তখন কি হবে? গ্রিন কার্ড পাওয়ার পরে তো যদি ডিভোর্স হয়, দ্যাট মিনস ইউ আর আ পার্মানেন্ট রেসিডেন্ট এন্ড ইউ জাস্ট গট আ ডিভোর্স। ওকে, সো ওটার সাথে কোনো প্রবলেম হওয়া উচিত না অ্যাসাইলাম কেসে। হ্যাঁ, ওকে, আমরা জানি যে অনেকেই হয়তো বাংলাদেশ থেকে বিয়ে করে বউ অথবা হাজব্যান্ডকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তাদের জন্য ফাইল করা হয়, আবেদন করা হয়, ইন দ্য মিন টাইম ফাইলিং এর এটি ডিসিশন আসার ঠিক আগেই তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে গেল, যাকে নিয়ে আসা হলো তখন তার লিগ্যাল অবস্থানটা কি হয়? না সেই কেসে যদি গ্রান্টের সময় আহ, যদি ওরা বিয়ে থাকে আর তারপর ডিভোর্স হয়, ইট ইজ নট আ প্রবলেম, গ্রান্ট ওরা স্টিল পেয়েছে। আর যদি গ্রান্টের একদম আগে হয়, আম, কিন্তু গ্রান্টের ফাইনাল হিয়ারিং এর যদি ওদের বিয়ে থাকে, হুম। তাহলে তো গ্রান্টের সময় ইজ কনসিডার্ড দে আর অবভিয়াসলি ম্যারিড, কেননা ইউজুয়ালি উইদিন আ ফিউ ডেজ ডিসিশন দিয়ে দেয় জাজ। তারপর ডিভোর্স হয়ে গেল, দেন দে ক্যান ফাইল সেপারেটলি 485 বেসড অন দ্য গ্রান্ট। একটা প্রশ্ন চলে আসে, সেটি হলো যে ডিভোর্সের এই মামলাগুলো ট্রায়ালে না গিয়ে যদি কোনোভাবে নিজেরা মধ্যস্থতা করে নেন, মেডিয়েন করে নেন, তাহলে সেটি কি লিগালি অ্যাকসেপ্টেড নাকি এখানে লিগালি কোনো সমস্যা তৈরি হয়? না, ইনফ্যাক্ট জাজেসরা এনকারেজ করে প্লিজ সেটেল করো। কেননা অনেক ডিভোর্স ইজ ভেরি কমন, আর দের আর সাম থিংস ওরা চায় কি কম বাচ্চাদেরও কম ট্রমাটাইজ করতে, দে ডোন্ট লাইক টু বাচ্চা কোর্টে আসবে, ওরা একদম লাইক করে না। হুম হুম তো ওরা অবভিয়াসলি এনকারেজ করে। অ্যাজ লয়ার্স আমরাও বলি কি দের আর ওয়েজ টু ক্লিনলি সেটেল।
তো obviously client, it depends on what the client wants. Client যদি settle না করতে চায়, we will go to trial. But there are creative ways to settle divorce cases. অনেক ক্লায়েন্টও বলে কি আমরাও এটা সেটেল করতে চাই। হুম হুম কেননা গোয়িং টু ট্রায়াল ইজ অবভিয়াসলি একটা নার্ভ র্যাকিং জিনিস। হুম হুম গিয়ে আপনাকে স্ট্যান্ডে বলতে হবে জাজের সামনে, কি কি জাজও কোয়েশ্চেন করতে পারে আপনাকে, ওকে and you have to, আপনি যদি if you're caught in a lie, it's a problem. ওকে একেবারে শেষে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। যখন একটি ডিভোর্স হয় তখন এটি তো ঠিক যে ওই স্পাউসের মধ্যে মতের মিল হচ্ছে না, তাদের মানসিকভাবে তার একমত হচ্ছেন না, এবং একজনের ব্যাপারে আরেকজনের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। সেই সময়টাতে যদি কোনো একজন স্পাউস, আমরা যদি স্পেশালি ধরি তিনি নারী, তিনি যদি মনে করেন যে আমার যেহেতু এই পুরুষের সাথে থাকা হচ্ছে না, হাজব্যান্ডের সাথে থাকা হচ্ছে না, তাকে একটু ফাঁসিয়ে দেব, তার বিরুদ্ধে একটা বাওয়া করব, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করব, তাকে হ্যারেস করব, এবং এর মাধ্যমে আমি কোনো না কোনো লিগ্যাল একটা সুবিধা নিতে পারি। এই ধরনের ঘটনাগুলো প্রতিকারের জন্য, অর্থাৎ না ঘটার জন্য লিগ্যাল কোনো ফ্যাসিলিটিস আছে কিনা, কিংবা লিগ্যাল কোনো ওয়ে আছে কিনা, যে পুরুষটা হয়তো আশঙ্কা করতে পারেন যে এখন তো আমাকে একটা ভাওয়া করতে পারে, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করে দিতে পারে, মিথ্যে অভিযোগ করতে পারে, সেক্ষেত্রে তিনি কি করবেন? So unfortunately you can't do something legally based, মানে যেটা হয়নি। আপনি তো লিগালি কাউকে পুলিশকে বলতে পারেন না কি এই 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 আমার দিকে ফাইল করতে, পুলিশ রিপোর্ট ফাইল করবে, কিন্তু করেনি। ফাইলিং আ ফলস পুলিশ রিপোর্ট is illegal, কিন্তু filing a police report itself is not illegal. তো obviously যদি violence এর situation কারোর স্পাউসই হয়, প্লিজ রেকর্ড রাখুন আর আপনি প্লিজ রিপোর্ট রাখুন। In that way there is always a record আপনার সাথে যদি কিছু প্রবলেম হয়ে থাকে। যদি হুম হুম অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা বোস। আমরা অনেকগুলো বিষয়ে আপনার কাছে প্রশ্নের উত্তর নিয়েছি এই কারণে যাতে এইসব বিষয়গুলোতে মানুষ সচেতন হওয়ার সুযোগ হয়। শুধুমাত্র সচেতনতা তৈরির জন্যই আমাদের এই অনুষ্ঠানটি, কোনো লিগ্যাল আইনি পরামর্শ আমরা এখানে দিচ্ছি না। আমরা যেটি দিচ্ছি সেটি হলো আপনাকে তথ্য দেওয়া হচ্ছে, এবং অবশ্যই আপনি আপনার একজন লাইসেন্সড অ্যাটর্নির মাধ্যমেই আপনার আইনি প্রক্রিয়াগুলো করবেন। আমাদের এই অনুষ্ঠান দেখে কেউ সিদ্ধান্ত নেবেন না যে আসলে কি করে ফেলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আগামী মঙ্গলবার আবারও দেখা হচ্ছে। নানা বিষয় নিয়ে, আইনি বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।